আমরা পাশাপাশি দুটো সিদ্ধান্ত দেখলাম। একটি হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আবার এরপর আমরা প্রেস সচিবের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের আমরা বক্তব্য দেখলাম। তিনি বলেছেন তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমি একটু জানতে চাই আপনার কাছে যে প্রথমে আসলে এই সরকারি সিদ্ধান্তগুলো নিচ্ছে কারা, কিভাবে এই সরকার চালাচ্ছে কারা? ধন্যবাদ আপনাকে, বিশেষভাবে ধন্যবাদ আমাকে একটা ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উনি যে মানবিক করিডোরের কথাটা বলেছেন, উনি করিডোর শব্দটা আউট অফ কনটেক্সট উচ্চারণ করেছেন। আসলে পরবর্তীতে ওনার সাথেও কথা বললে সরকার আমরা সবাই একটা ক্লারিফিকেশন অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি যে মানবিক করিডোর দেওয়ার আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্তটা বা যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে মানবিক সহায়তাটা যদি ইউএন লেড কোনো এফোর্ট থাকে সেখানে মানবিক সহায়তাটা যাতে রাখাইন পৌঁছাতে পারে সেটার জন্য কিছু লজিস্টিক সাপোর্ট দেওয়া। কারণ এখন পর্যন্ত আপনার মায়ানমারের রাখাইনের যে সিচুয়েশন তাতে সেখানে এইড পৌঁছানোর জন্য আসলে একমাত্র বাস্তবসম্মত পথ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যদি সহায়তা করে তাহলে সেখানে একটা এইডটা পৌঁছাতে পারে। তো এই লজিস্টিক সাপোর্টের বিষয়টা আলোচিত হয়েছে। হিউম্যান করিডোর বলতে যেটা বোঝায় একেবারে সেরকম কোনো সিদ্ধান্ত আসলে হয়নি। এটা সরকারের পক্ষ থেকে এই ক্লারিফিকেশনটা দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যে আপনারা হয়তো সরকারের এই বক্তব্যে আস্থা রাখবেন। আর আমি একটু যদি আপনাকে আমি জানতে চাই আপনার কাছে যদি সুযোগ দেন, সেটা হচ্ছে যে এখানে তো তিনি স্পষ্ট করেছেন, একটি ব্রিফিংয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন জাতিসংঘ তত্ত্বাবধানের শর্ত সাপেক্ষে মিয়ানমারে বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তাহলে এটা তো একটি মন্ত্রণালয় এইরকম একটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে। এটা যখন আপনি বলছেন আউট অফ কনটেক্সট তিনি উচ্চারণ করেছেন, নীতিগত যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে লজিস্টিক সাপোর্টটা দেওয়ার জন্য। What is the difference, between this giving, logistic support and giving this? আমি যতটুকু জানি যে একটা দেশের ভিতর দিয়ে যদি আরেকটা দেশে করিডোর দিতে হয় তাহলে এগুলা অনেকগুলা ইন্টারন্যাশনাল প্রসেস মেনটেন করতে হয়। কারণ এখানে যে দেশ আছে, যে দেশের জন্য করিডোর দেওয়া হবে সেই দেশেরও একটা সম্মতির বিষয় আছে। পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে এগুলো আলোচনা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে বা আজকে এগুলো নিয়ে যখন সরকারের মধ্যে দায়িত্বশীলরা আলোচনা করছিলেন আমরা শুনেছি যে এইরকম ক্ষেত্রে অনেক সময় ইউএনের জেনারেল অ্যাসেম্বলি বা সিকিউরিটি কাউন্সিল সেসব ফোরামেও অনেক সময় আলোচনা হয়। যেহেতু এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি, শুধুমাত্র একটা প্রস্তাবনা জাতিসংঘের পক্ষ থেকে এসেছে এবং সেই প্রস্তাবনাটা হচ্ছে সেখানে মানবিক সাহায্য পৌঁছানো। আচ্ছা, আমরা বুঝবো মানবিক সাহায্যটা কিভাবে পৌঁছবে, করিডোর ছাড়া মানবিক সাহায্যটা পৌঁছবে কি করে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি কিউরিয়াস, আসলে আমি নিজেই বুঝতে চাইছি যে একজন উপদেষ্টা, তিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি এই শব্দ দুটি উচ্চারণ করেছেন এবং তিনি প্রেস ব্রিফিংয়ে এটি বলেছেন, তিনি না বুঝে এটা বললেন, আউট অফ কনটেক্সট এটা উচ্চারণ করে ফেলেন। ব্যাপারটা কিভাবে সেটা উনি হয়তো ভালো বলতে পারবেন যে উনি না বুঝে বলেছেন কিনা। তো আমাদের সরকারের যখন এটা নিয়ে যখন আলোচনা হয়েছে, অবশ্যই ওনার বক্তব্যটা নিয়ে সরকারের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হয়েছে। উনি যখন এটা বলেছেন তখন সরকারের আরও যারা সংশ্লিষ্ট আছেন, এটা তো শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একার বিষয় না, এটার সাথে সরকারের আরও অনেকগুলো বিভাগ জড়িত। তো সরকারের মধ্যে যখন আলোচনা হয়েছে তখন বিষয়টা আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি এবং জানতে পেরেই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সেই ক্লারিফিকেশনটা দিয়েছি। আচ্ছা, সরকারের ভেতরে এই বিষয়গুলো যখন আলোচনা হয়েছে তখন আমি আরেকটি বিষয়ে প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে এই সরকার কিন্তু জনগণের ম্যান্ডেটটা পেয়েছে ভায়া পলিটিক্যাল পার্টিস, যে পলিটিক্যাল পার্টিসগুলো এই গণঅভ্যুত্থানে শরীক ছিল। সেই জায়গায় তাদের সাথে, যেটা আপনার জানেন অলরেডি আঙুল তুলেছে আপনাদের দিকে, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব রিলেটেড হইতে পারে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা তাদের সাথে বসলেন না। আমি আপনাকে সেই প্রসঙ্গটাও আমরা কিন্তু ইতিমধ্যে সেটাও ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে এখনও বিষয়টা ম্যাচিউরড হয়নি। এই সিদ্ধান্তটা আপনার শুধুমাত্র নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে সেখানে এইড পৌঁছানো প্রয়োজন। কারণ প্রয়োজন অনেকগুলো কারণে, কী কী কারণে প্রয়োজন সেগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যখনই এই সিদ্ধান্তটা চূড়ান্ত হবে
তখনই কিন্তু স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে, কারণ এখানে অবভিয়াসলি ন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় জড়িত আছে এবং সরকারের পক্ষ থেকে আজকেও কিন্তু এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে উপযুক্ত সিদ্ধান্ত সময়ে। চূড়ান্ত হওয়ার পরে আপনারা কথা বলবেন নাকি এটা না, সিদ্ধান্তটা সিদ্ধান্ত নেওয়ার আগে চূড়ান্ত কথা হওয়ার বললে আগেই ভালো হতো? কথা বলা হবে। আচ্ছা, তার মানে আমরা এটা পাচ্ছি, তথ্যটা আপনার কাছে পাচ্ছি যে সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। যদি সেরকম কোনো সিদ্ধান্ত নিতে হয়। ওকে, ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে জানতে চাই, খুবই কনফিউজিং সিচুয়েশন আমার কাছে মনে হচ্ছে, আপনি একটু বলেন, ব্যাখ্যা করেন, আপনি কি বুঝলেন? খুবই কনফিউজিং, মানে আমি আসলে কিছুই বুঝিনি। আমি এই যে আমার সামনে প্রেস সচিবের বক্তব্যটা আছে, মানে জানি না আমাদের বুদ্ধি কমে গেল নাকি ওই চেয়ারগুলোতে কোনো না কোনো একটা সমস্যা আছে যে মনে হয় যারা শুনছেন তারা সবাই এগুলো বুঝবেন না বা খুব বোকা। উনি যা যা বলেছেন এখানে, এটা হিউম্যানিটেরিয়ান করিডোরের কথাই বলেছেন। উনি বলছেন বাংলাদেশই সবচেয়ে সঠিক জায়গা, এখান থেকে মানবিক সহায়তা যাবে। হিউম্যানিটেরিয়ান যে করিডোর স্থাপনের কথা বলা হয় সেখানে মানবিক সহায়তাই যায়, খাদ্য, ওষুধপত্র, জ্বালানি, এসব। তো আমি ঠিক বুঝলাম না যে কোথায় উনি আলাদা কিছু বললেন। একটা শব্দকে নিয়ে জাগলারি হলো এবং ধরে নিলেন আমরা কিছুই বুঝবো না। এবং উনি বলছেন একটা পর্যায়ে যে জনগণের সাথে আলাপ করবেন। আমি সরি, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলের সাথে কথা বলতে হবে, তারপর আমরা নীতিগত সিদ্ধান্ত নেব, তারপর শর্ত নিয়ে আলোচনা হবে কি কি শর্তের ভিত্তিতে আমরা এটা দিতে পারি বা পারি না। এর মধ্যে অনেকগুলো ভুল আছে। যেমন ধরুন, ওনারা বলছেন বাংলাদেশের সবচেয়ে সেরা পথ। আচ্ছা, আমি যদি এভাবে প্রশ্ন করি, মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে এবং 21 বা 22% ভূমি জান্তা সরকারের দখলে আছে এবং মিয়ানমার বর্ডারের বিরাট একটা অংশ বিদ্রোহী, বিভিন্ন বিদ্রোহী, এক এক জায়গায় এক এক বিদ্রোহীদের দখলে আছে। তো মিয়ানমারের সাথে তো মানে বর্ডার আছে বাংলাদেশের, ইন্ডিয়ার, চায়নার, তারপরে লাওসের আছে, থাইল্যান্ডের আছে। আপনি দেখবেন কোথাও এই আলাপ নাই। নাম্বার 2, রাখাইনে কি বাংলাদেশ শ্রেষ্ঠ পথ? উনি বলছেন, আমি তো তা মনে করি না। সমুদ্র পথে খুব ভালো মতো সাপ্লাই ওখানে পৌঁছে দেওয়া যায়, কারণ এই অঞ্চলটা পুরোপুরি আরাকান আর্মির কন্ট্রোলে আছে, সিতোয়ে পোর্ট আছে, খুব চমৎকারভাবে সেখানে পৌঁছে দেওয়া যায়। তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে এই আলাপটা কেন? সুতরাং বাংলাদেশ করিডোর, আপনি বলেন আপনার বাংলাদেশ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসলে নিয়েছে এবং এখন যেহেতু প্রচুর শোরগোল হয়েছে, প্রচুর শোরগোল হওয়ার ফলে আপনি আসলে একটা ব্যাখ্যা নিয়ে এসে এটাকে এক ধরনের অস্পষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু সাকসেসফুলি অস্পষ্ট হয় নাই। আপনি যে জিনিসটা আসলে সিদ্ধান্ত নিয়েছেন তাতে তা দাঁড়াবে না। উনি বলছেন জাতিসংঘ যদি এটা করে তাহলে বাংলাদেশ নাকি সারা পৃথিবীর এরকম ডিস্ট্রেসড মানুষদের সাহায্যের জন্য বসে আছে, তাই বাংলাদেশ এটা বিবেচনা করবে বা করবে। জাতিসংঘ বাংলাদেশের ভূমি ব্যবহার করে মানবিক ত্রাণ, তাদের ভাষায় বলছি, প্রেস সচিব যা বললেন সেটা পৌঁছে দেবেন, সেটা বাংলাদেশের সাথে কোনো রকম কোনো আলোচনা ছাড়া। উনি শুরুতে যে প্রথম আলো হেডলাইন করেছে, তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারোর সঙ্গে কোনো আলোচনা হয় নাই, মানে আপনি আলোচনা ছাড়াই সুও মটো সিদ্ধান্ত নিয়ে বসে আছেন জাতিসংঘ যদি চায়। আর জাতিসংঘ এত স্টুপিড, সে বাংলাদেশের উপর দিয়ে ত্রাণ পাঠাবে, সেটা করিডোর শব্দটা আমরা যদি নাও বলি, সে বাংলাদেশের সাথে কথা বলবে না। মানে আমি এই সরকারের কাছ থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করি না, একদম সোজা সাপটা কথা। আমার কাছে মনে হচ্ছে যে এখানে আপনি তো আমি একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি। না, আপনি তো দিচ্ছেন, আপনার সময় আবার দেবেন। আপনি সমুদ্র পথের কথা বলেছেন, সমুদ্র পথ তো বাংলাদেশেরই পথ। না 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 না, বাংলাদেশের পথ না তো। মিয়ানমারের রাখাইন প্রভিন্সের সাথে বঙ্গোপসাগর আছে, ওদের নিজস্ব পোর্ট আছে, সিতোয়ে পোর্ট আছে। বঙ্গোপসাগরের একটা বড় অংশ তো বাংলাদেশ। না, ওদের সমুদ্র সীমা আছে আজাদ ভাই। সমুদ্র সীমায় তো যেতে হলে অনেক সময় বাংলাদেশের সমুদ্র সীমা না, বাংলাদেশে আসতে হবে না, বাংলাদেশে আসতে হবে না, সেটা গুরুত্বপূর্ণ। আমার একটা ম্যাপ থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম। আমি এই বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি। ওর নিজস্ব সমুদ্র সীমা আছে, নিজস্ব সমুদ্র। মায়ানমার নেভি তো আর আরেকটা জিনিস, উনি বলেছেন যে আপনার হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আলোচনা হয়নি, কিন্তু উনি কিন্তু এটা বলেননি যে এইড নিয়ে আলোচনা হয়নি। এইড নিয়ে আলোচনা হয়েছে, এইডের জন্য লজিস্টিক সাপোর্ট জাতিসংঘের পক্ষ থেকে চাওয়া হয়েছে, সেটা কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোর, এটা করিডোর মানে আপনি বাংলাদেশের ওপর দিয়ে যাবে। ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সিম্পল। মানে করিডোরটা এরকম যে আপনি বাংলাদেশে আসবে, সেটা বর্ডার ক্রস করে ওদের ওখানে যাবে এবং আরাকান আর্মি যেহেতু ওখানকার কন্ট্রোলে আছে, যদি এখানে সমুদ্র পথে মিয়ানমার নেভি বাধা দিয়ে থাকে তাহলে এদিক দিয়ে যাবে। এই হচ্ছে মূল কথা।
আমরা ত্রাণের জন্য আলোচনা হচ্ছে কিন্তু করিডোরের জন্য আলোচনা হয়, কারণ বাংলাদেশের উপর দিয়ে সীমান্ত ক্রস করে রাখাইন প্রভিন্সে ত্রাণ যাবে। ইটস অল অ্যাবাউট করিডোর। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, আমি পরের ধাপগুলোতে আসবো। মানে কেন করছে আপনি জিজ্ঞেস করছিলেন, তার আগে একটা কথা বলা দরকার ঝুঁকির জায়গা। আমাদের সাম্প্রতিক সময়ে হিউম্যানিটেরিয়ান করিডোরের অন্তত দুটো এক্সাম্পল আমরা যদি দেই, একটা হচ্ছে গাজাতে আর একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময়। গাজাতে হিউম্যানিটেরিয়ান করিডোর বিভিন্ন দিক থেকে দেওয়ার চেষ্টা হয়েছে এবং অন্তত 100 বার অ্যাটাক হয়েছে, সেটা ইসরায়েলকে দিয়ে। আর আরও ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে ইউক্রেনের সাথে রাশিয়ার ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান অনেকগুলো করিডোরের হচ্ছিল। এর মধ্যে একটার কথা আমি উদাহরণ দিতে পারি, মারিওপোল। মারিওপোলের রাশিয়া অ্যাগ্রি করেছিল, এটা কিন্তু রাশিয়ার মানে একেবারে সমর্থনেও হয়েছিল, কিন্তু সেখানেও রাশিয়া শেষ পর্যন্ত বম্বিং করেছে, কারণ এই হিউম্যানিটেরিয়ান করিডোরগুলো শেষ পর্যন্ত হিউম্যানিটেরিয়ান বিষয় আটকে থাকে না। অস্ত্র তো বটেই, ধরুন ফিউল যাচ্ছে, নানা রকম অপরাধ সংঘটিত না শুধু অপরাধ না, ধরুন অস্ত্র তো গেলে সেটা জানতা পছন্দ করবেও না, কিন্তু ধরুন জ্বালানি যাচ্ছে সাধারণ নাগরিকের জন্য, কিন্তু এই জ্বালানিটা যদি আরাকান আর্মির কাছে যায় তার যুদ্ধ করার ক্যাপাবিলিটি বেড়ে যায়। ওদের ওখানে তো ঠিকমতো এগুলো পৌঁছতে পারছে না, কারণ জানতে এগুলো পৌঁছতে দিতে চাইছে না। সে চাইছে আরাকান আর্মি দুর্বল হয়ে পড়ুক যাতে সে এই ভূমি পুনরুদ্ধার করতে পারে। সো এগুলো যখন তার কাছে পৌঁছবে, এগুলো আমাদের কাছে খুব বড় ঝুঁকি তৈরি করবে, এবং ওর তো এয়ার স্ট্রাইক করার ক্যাপাবিলিটি এখনো আছে। আমাদের এই হিউম্যানিটেরিয়ান যে করিডোর বলি বা সরকার যদি বলে ত্রাণ পাঠাবো বলি তাদের ভাষায়, এগুলো এই ঝুঁকি তৈরি করছে। এখন সরকার কেন করছে, একটা কেওস সম্ভবত সরকারের আমি সুবিধা একটু পরে করবে। আসি, কেন উত্তরটা আমি পরে নিয়ে আপনার কাছ থেকে। প্রফেসর শহীদুজ্জামান, আপনার কাছে জানতে চাই, আসলে প্রথমে দুটি প্রশ্ন এসেছে। একটি তো হচ্ছে করিডোর আমাদের দেয়া উচিত কিনা, সেখানে যারা সাধারণ নাগরিক আছে তারা নানা রকম ভোগান্তির মধ্যে আছে, সেই দিক চিন্তা করলে, মানবিক দিক চিন্তা করলে আমাদের দেওয়া উচিত, কিন্তু ঝুঁকির দিক চিন্তা করলে আমরা আসলে সেই জায়গায় যাবো কিনা সেই প্রশ্নটি আছে, আমি জানবো আপনার কাছ থেকে। কিন্তু আরেকটি যেটি বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে করিডোর নাকি সহায়তা, মানবিক করিডোর না মানবিক সহায়তা। মানবিক সহায়তার কথা যে এখন বলা হচ্ছে, করিডোর ছাড়া মানবিক সহায়তা কিভাবে পৌঁছবে? ধন্যবাদ। এটা খুবই প্রাসঙ্গিক বিষয় এবং আমাদের একটা মারাত্মক ভুল বোঝাবুঝির মধ্যে আমরা রয়েছি। পুরা বিষয়টাকে এই প্রথম আলো বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। এটা ভারতীয় একটা ষড়যন্ত্র। ভারত এই পুরো বিষয়টা যখন জানতে পারলো, তাদের ওই প্রোপাগ্যান্ডা ছিল যে আরাকান আর্মি নাকি চিটং নিয়ে নিবে, আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে, এই ধরনের প্রোপাগ্যান্ডা। কিন্তু এগুলা কিন্তু কোনো বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়নি, বরং এটা একটা বৃহত্তর ছকের অংশ ছিল, যেখানে আমরা বাংলাদেশের সামরিক বাহিনী ও বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে সেইটুকু প্রিভিলেজ দিয়েছে যাতে অপারেট করে। আর তাছাড়া ওইখানে ঘন জঙ্গল আসতে পারে। আমি যেই কথাটা বলতে চাই যে প্রথম আলো যেভাবে পুরো জিনিসটা তুলে ধরেছে, এটা মোটেও না। এটা বার্মা অ্যাক্টের অনেক আগে থেকেই গৃহীত বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করে মায়ানমারে যে শেষ পর্যন্ত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে, মায়ানমারের সরকারকে রিকগনাইজ করে না এবং মায়ানমারে গণতন্ত্রের ধারণাকে সাপোর্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট উদ্দেশ্য হচ্ছে রাখাইন অঞ্চলে সেখানে যেন পুরোপুরি স্বাধীন হয়ে যায় বা সেখানে মার্কিন উপস্থিতি সেটা সম্ভব হয়। এবং সেখানে বাংলাদেশি হতে যাচ্ছিল অনেক আগে থেকেই প্ল্যান করা। এই হাসিনার জন্য ঘটে নাই যে তার অ্যালাই। আর বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে যে এটা মূলত একটা সামরিক অপারেশন, এবং এই ধরনের সামরিক অপারেশন যখন এইড গিভিংয়ের কনটেক্সট নিয়ে যায়, তার আরও ওয়াইডার মিনিং রয়েছে। এখানে এটা গোপন রাখা হয়েছে এবং পলিটিক্যাল পার্টিসদের এখানে আসার কোনো প্রয়োজনই নাই, কেননা এটা জানাজানি হয়ে গেলে ভারত অমনিতেই এখানে তার যে প্রভুভক্ত যারা রয়েছে তাদেরকে দিয়ে উস্কানি দিয়ে এখানে পুরো জিনিসটাকে উল্টায় দেবে। আজকে যদি জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ্বান না জানিয়ে ভারতকে আহ্বান জানাতো, ভারত তাইলে সবচেয়ে বেশি খুশি হতো, কারণ মায়ানমারে আরাকানে সে তার উপস্থিতি, সামরিক উপস্থিতি রাখতে পারার আন্তর্জাতিক স্বীকৃত সুযোগ পেলে সেখানে প্রচণ্ডভাবে সে এটা ব্যবহার করে। ভারতকে জানানো না কেন? ভারতকে জানানো হয়নি, এটা ইচ্ছা করেই জানানো হয়নি, এটা কূটনীতিতে বাংলাদেশের জয়। এবং আমি বলবো যে আমাদের ডক্টর খলিলুর রহমান, তিনি দীর্ঘ সময় এটা নিয়ে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে আলোচনা করেছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ করেছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যখন বৈধতা দিয়েছে আরাকান আর্মির সাথে কথা বলার, এবং সেখানে স্পেকুলেট করা হচ্ছে যে বিরাট একটা ফ্যামিন হতে পারে, মার্চ এপ্রিলের দিকে চিন্তা করা হয়েছিল, বাংলাদেশের ভিতর থেকে
করিডোর মানে এটাকে একটা পথ দিয়ে তো যেতে হবে, এটা তো আকাশ দিয়ে উড়ে যেতে পারবে না। আর জায়েদ যেটা বলতেছে সিটওয়ে থেকে ওইখানে নৌপথ দিয়ে, সেটা সম্ভব না। ওই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ চলে আসছে, সেখানে সিটওয়েতে দীর্ঘ সময় ধরে এই মায়ানমার রেজিমের নিয়ন্ত্রণ রয়েছে। আশেপাশে এখন ওই যে 20%-এর কথা বলা হয়েছে, ওইটা সমুদ্র পোর্টের ওই জায়গাটাতেই নিয়ন্ত্রণ, ওইখান থেকে নেওয়া অসম্ভব। যদি নিতে হয় বাস্তবসম্মত উপায় হচ্ছে এই যে আমাদের যে ল্যান্ড বর্ডার আছে, এখান থেকে একটা করিডোর সৃষ্টি করে সেখানে যাবে। এখন করিডোর শব্দটা নাও ব্যবহার না করলে নাও হতে পারে। এটা কি শুধু শব্দের খেলা নাকি আরো অন্য কিছু, না, মানে অন্য সহায়তা কিছু পৌঁছে? অবশ্যই থাকবে, কারণ বাংলাদেশের মূল উদ্দেশ্য হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায়, আমাদের এই মাসখানেক আগে এটা কিন্তু ওয়াইডলি রিপোর্টেড হয়েছিল যে বাংলাদেশের 3টা ডিভিশন সিলেক্টেড হয়েছে যারা এই অপারেশনে কাজ করবে, এবং 3টা ডিভিশনই অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড, তাদের জাতিসংঘে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, এবং যদি এই করিডোর ব্যবহার করার ক্ষেত্রে বাধা আসে, আক্রমণ আসে, সেগুলো মোকাবেলা করার মতো তাদের পিস কিপিং, পিস এনফোর্সমেন্টের যে অভিজ্ঞতা আফ্রিকাতে ঘটেছে, তাতে তাদের জন্য এটা কিছুই না, খুবই স্বাভাবিক একটা সামরিক বাহিনীর জন্য কিছুই না। আমি আমাদের এখানে পিস কিপিং মিশনের সদস্যরা থাকবেন, 24 ইনফ্যান্ট্রি ডিভিশন। না ভাইয়া কিন্তু একটা করে শুধু না এক সেকেন্ড, না ভাই যেটা বলছেন এটা কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি, একদম কোর জায়গায় কথা হচ্ছে, আসবো আপনার কাছে। 24 ইনফ্যান্ট্রি ডিভিশন, 10 ইনফ্যান্ট্রি ডিভিশন আর 17 ইনফ্যান্ট্রি ডিভিশন, তিনটাই চট্টগ্রাম, সিলেট ও রামুতে প্লেস। এই ইনফ্যান্ট্রি এগুলো এই যে আমি এখন বলছি, এগুলো কিন্তু বের হয়ে গিয়েছে, এগুলো বের হয়ে যাওয়ার কথা না। এগুলো সামরিক বাহিনীর জন্য গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। আর সবচেয়ে খারাপ সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত হচ্ছে যেটা এই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে গাজাতে পরিণত করবে। কতখানি মানে ল্যাক অফ নলেজ অফ সিকিউরিটি স্টাডিজ। গাজাতে পরিণত করার তো প্রশ্নই ওঠে না। এখানে বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে দীর্ঘমেয়াদী। এই যে এইখানে যে পরিচিতি লাভ করবে বাংলাদেশের সামরিক পদক্ষেপ, ফুটস্টেপ পড়ার ফলে আমাদের সামরিক বাহিনী পুরো অঞ্চলটার সাথে পরিচিত হবে। ভবিষ্যতে যদি এই যে পুরো কোন অঞ্চলের সাথে পরিচিত হবে, যে অঞ্চলে রাখাইন অঞ্চল, যে পথ দিয়ে যে পথ সৃষ্টি করা হবে, এবং যেখানে যদি আমাদের 3টা ডিভিশন, তাতে করে আমাদের কি লাভ হবে? আমাদের সেনাবাহিনী ওই অঞ্চলে, আমাদের লাভ হবে যে পুরো অঞ্চলটা সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করা, কিভাবে ভবিষ্যতে যদি আমরা কি যুদ্ধে জড়াবো যে তাদের অঞ্চল সম্পর্কে জ্ঞান। আপনি আমার কথা শেষ করতে দেন, আপনি যুদ্ধের কথা তুলতেছেন কেন? না, ঠিক আছে। যদি সেখানে আমাদের রোহিঙ্গাদেরকে আলটিমেটলি তাদের নিজের আবাসভূমিতে নিতে হয় সেফ জোন হিসেবে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকেই একটা মুখ্য ভূমিকা পালন করবে হয়তোবা আমেরিকান আর জাতিসংঘের সমর্থন নিয়ে। এবং এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যদি আরাকান আর্মি, যাদেরকে বলা হয় মানে সবচেয়ে অর্থোডক্স বুদ্ধিস্ট অপোনেন্ট অফ এই আরাকান আর্মির সাথে অনেক কথা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল প্রভাব রয়েছে। এমনকি আমি মনে করি যে চীনেরও এইখানে বাংলাদেশের সামরিক উপস্থিতি এবং এই শান্তি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সামরিক উপস্থিতির ব্যাপারে চীনের আপত্তি থাকার কথা না, কেননা তারা জানে যে আরাকান আর্মি একটা বড় নুইসেন্স চীনের জন্য, এবং সেখানে বারবার চীন স্টেবিলিটি খুঁজছে। আরাকান আর্মি হ্যাজ বিন এ সোর্স অফ ইনস্টেবিলিটি। আমাদের সামরিক উপস্থিতি থাকলে তখন সেখানে চীনের জন্য তার যে নিয়ন্ত্রণ রয়েছে ইকোনমিক জোনে এবং ওই অঞ্চলে, সেটা ইজিয়ার হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আরাকানের ফেট ডিসাইডেড হবে, একদিকে রাখাইনরা থাকবে, আরেকদিকে রোহিঙ্গারা থাকবে। কোএক্সিস্টেন্সের প্রক্রিয়া গড়ে তোলা, এখানে আমেরিকা আর জাতিসংঘ যৌথ ভূমিকা পালন করবে। একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশের এতে আপত্তি নাই। আর বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা একটু জিনিস জানতে চাইছি আপনার কাছ থেকে। একটু আগে আপনি যেটা বলেছেন যে এই যে ভারতের কথা আপনি যেটা বলেছেন যে ভারতকে এই দায়িত্বটা না দিয়ে আমাদের কাছে জাতিসংঘ এই প্রস্তাবটা করেছে, আমরা কি এটাকে ক্রেডিট হিসেবে দেখবো কিনা? তাহলে পররাষ্ট্রনীতিতে ক্রেডিট হিসেবে দেখবো যে আমাদের কাছে মানবিক করিডোর চেয়েছে। এই অর্জনটা সম্ভব হতো না যদি আমাদের প্রফেসর ইউনুস না থাকতো। এই অর্জনটা সম্ভব হতো না যদি আমাদের ডক্টর খলিলের মতো এত বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের উপর মার্কিন নিরাপত্তা কাউন্সিল আস্থা রাখত, যার কারণে আজিজ দোভাল
চেয়েছে এই গত 2-3 মাস থেকে আজিজ দোভালের একমাত্র এইম হচ্ছে ডক্টর খলিলকে এই বাংলাদেশের এই দায়িত্ব থেকে পরিহার করানো। কেননা একমাত্র এই ডক্টর খলিল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে অনেক বেশি ক্রেডিবিলিটি পেয়েছে এই আজিজ দোভালের তুলনায়। আচ্ছা, এই মানবিক করিডোরের এই বিষয়ে আরেকটু জানতে চাই। ভারতকে যদি দিত এটা যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ থেকে প্রস্তাব যদি আসতো, তাহলে কি ভারতকে যদি আমার দিত- একটা প্রশ্ন আছে, জায়গা- আমার একটা প্রশ্ন আমি আছে, শেষ আমি একটু করে clear দিই। না, আমি আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই, মানে প্রয়োজনে কি আমাদের সেনাবাহিনী রাখাইনে প্রবেশ করবে? আপনি কি তাই বলতে চাইছেন? প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমাদের সেনাবাহিনী রাখাইনে প্রবেশ এটা করবে? তো এই যে পিস ইনিশিয়েটিভটা নিচ্ছে, জি, খাদ্য আমি একটু সুরক্ষা- জানতে চাই, সেটাই একটু বলেছেন, clear হতে তাতে চাই। চীনের কোনো আপত্তি থাকবে না। এখানে আমরা প্রবেশ করার নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। বিধানের জি। জন্য 3টা ডিভিশন, অর্থাৎ একটা কোর, এবং এই একটা কোর 3টা ডিভিশনের টোটাল স্ট্রেংথ হচ্ছে প্রায় 30,000 আপনার 25,000-এর মতো, যেটা পুরা আরাকান আর্মির টোটাল স্ট্রেংথের চেয়েও একটু বেশি। এর ফলে আমরা একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি পেলে শান্তি স্থাপন করা, ওই অঞ্চলে ফ্যামিন সিচুয়েশন থেকে এই রাখাইনদেরকে রক্ষা করাটা, এটা বাংলাদেশের জাতীয় স্বার্থ। কেন? বিকজ একদিকে রাখাইনরা তো, এই রোহিঙ্গারা তো আমাদের এখানে পাড়ি দিয়ে আসছেই। অনেকে স্পেকুলেট করছিল জাতিসংঘের রিপোর্টে যে এখানে ফ্যামিন হলে রাখাইন পপুলেশনও বাংলাদেশের দিকে আসতে শুরু করবে। এখনো আসছে, রোহিঙ্গারা তো আসছে, রোহিঙ্গারা আসছে, আর সেই রাখাইনরা জায়গায় যদি আসা শুরু করে ইট বি ডিজাস্টার। কাজে এখানে যথেষ্ট যুক্তি রয়েছে। আর আপনি যে ভারতের কথা ভারতের জানতে বিষয়টা চাইলেন, জানতে চাই। ভারতকে যদি এই দায়িত্ব দেওয়া হতো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মোটেও কমফোর্টেবল ফিল করতো না। কারণ ভারতের আলাদা এজেন্ডা রয়েছে, কালাদান প্রজেক্ট নিয়ে সে চীনের সাথে আলাদা ডিল করতে চেষ্টা করছিল। ভারত এখানে তার মিজোরাম আর নাগাল্যান্ডের সাথে নিরাপত্তার জন্য এই প্রেজেন্সটাকে ব্যবহার করে আমেরিকার তাহলে যুক্তরাষ্ট্রের জন্য, জাতিসংঘের জন্য আর কি স্কোপ সামনে ছিল? আপনি যেটা বলছেন যে আমরা এটা ক্রেডিট হিসেবে নেব, যে জাতিসংঘের ইমপ্রেশন, সেক্রেটারি জেনারেল মূলত গত 2 মাসে এই যে বাংলাদেশের সাথে যে ইন্টারাকশন হয়েছে, তার ফলে জাতিসংঘ কনভিন্সড হয়েছে যে মার্কিন ফর্মুলা ইজ দ্য বেস্ট ফর্মুলা, যে বাংলাদেশ হচ্ছে ক্লোজেস্ট স্টেট জিওপলিটিক্যাল টার্মসে, আমরা নাফ নদীর এই পারে, আর এইখানে যে বিশাল রিসোর্সেস রয়েছে সিটওয়ের কোস্টে, সাউথে, এটা তাদের ইন্টারেস্টের জন্য বেস্ট। তাদের ইন্টারেস্টের জন্য, এমনকি চায়নার ইন্টারেস্টের। অনেকে মনে করে যে চীন তো ক্ষুব্ধ হবে, চীন আমাদের উপর রেগে যাবে। একটা হচ্ছে, আমি একটা লেখা দেখেছি, একটা ফ্রন্টলাইন নামে একটা ম্যাগাজিনে লেখা, আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র একজন পাঠিয়েছে। সেখানে বলা হচ্ছে যে, এটা অবশ্য কতখানি সত্যি আমার সন্দেহ আছে, যে আমাদের ইউনূস সাহেব নাকি যখন চীন সফরে গিয়েছিল, চীনের সাথে নাকি এরকম কথাও হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া বাংলাদেশের যে বিরাট ডেপ্থ যেটা হাসিনা সৃষ্টি করেছে, সেটা রিপেমেন্ট করার ব্যাপারে আমেরিকান সহযোগিতা এতই ইম্পর্ট্যান্ট, এতই গুরুত্বপূর্ণ যে মার্কিন অনুরোধকে কখনোই অগ্রাহ্য করা সম্ভব না। কিন্তু এর বিনিময়ে চীন যতখানি সম্ভব বাংলাদেশের কাছে চাইবে, তিস্তা ব্যারেজ, লালমনিরহাটে এয়ারবেস, তারপর বে অফ বেঙ্গলে মংলা পোর্টে প্রেজেন্স, যা চাইবে বাংলাদেশ সেটা স্যাটিসফাই করবে। এখন এই বিষয়টার সত্যটা আমি ঠিক কনফার্ম করতে পারবো না, এটা একটা লেখা। তবে এটা সত্যি যে আমরা অত্যন্ত, এটা প্রফেসর ইউনূসের ক্রেডিট এবং বাংলাদেশের সামরিক বাহিনীর যে উৎকর্ষতা অর্জন পিস কিপিংয়ে, সেটার ক্রেডিট যে আমেরিকা আর জাতিসংঘ বাংলাদেশের উপর রিলাই করেছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আবার আমরা আশা করব আপনার কাছে যে আরাকান অঞ্চলে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা দীর্ঘমেয়াদী উপস্থিতি থাকবে, এটাই আমাদের জাতীয় আজাদ স্বার্থ। মজুমদার, আপনার কাছে জানতে চাই, প্রফেসর শহীদুজ্জামান যেমনটি বললেন যে এটা আসলে অন্তর্বর্তী সরকারের ক্রেডিট, ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা ক্রেডিট যে জাতিসংঘ আমাদের কাছ থেকে মানবিক করিডোর সহায়তা চেয়েছে। তো সেই জায়গায় আমরা যখন দেখলাম যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আপনারা নিলেন, তো ক্রেডিটটাকে যখন আপনারা
উদযাপন করবেন বা বাস্তবায়ন করতে যাবেন সেই নীতিগত সিদ্ধান্ত, সেই জায়গা থেকে একটু ইতস্তত হয়ে আবার কেন এটা বলতে হচ্ছে যে মানবিক করিডোর না, মানবিক সহায়তা? আপনারা কি নিশ্চিত না যে আপনারা এটা ক্রেডিট নেবেন কি নেবেন না? আমি একটা প্রশ্ন একটু যোগ করে আমি একটা প্রশ্ন যোগ করে দিতে চাই। আচ্ছা, প্রফেসর শহীদুজ্জামান যেটা বললেন, এখানে আমাদের মিলিটারি প্রস্তুত হয়ে আছে 3টা ডিভিশন নিয়ে, তারা আরাকানে ঢুকেও পড়তে পারে। সরকারের দিক থেকে এই বক্তব্যটা আমরা একটু বুঝতে চেয়েছি। এটার ব্যাপারে আমাদের প্রয়োজন হলে তারা এই যে এইড নিয়ে এইড কনভয়গুলো তো পাহারা দিয়ে নিতে হবে না, যখন পিস কিপিং মিশন থাকবে তখন নট নেসেসারি যে আমাদের আর্মি থাকবে। পিস কিপিং মিশন যদি থাকে সেখানে জাতিসংঘ তো সেখানে পিস কিপিং মিশনে অন্য দেশের সদস্যও পাঠাতে পারে। আপনার কাছ থেকে জানতে চাই যে আমি প্রথম যে প্রশ্নটি করেছিলাম। প্রথম কথা হচ্ছে এটা আসলে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না। আমাদের কনসিডারেশনটা পুরোটাই মানবিক কনসিডারেশন। কারণ আমাদের দিক থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। একটা হচ্ছে আপনার যদি সেখানে ফেমিন হয় তাহলে তার ধাক্কাটা এসে বাংলাদেশেই পড়বে। আপনি জানেন অলরেডি বাংলাদেশে রোহিঙ্গা পপুলেশনের সংখ্যা কত। আরও যে রোহিঙ্গারা আছেন তারা যদি আবার এদিকে ফেমিনের কারণে আসেন, আপনি ঠিক যে কারণে আগে তাদেরকে ঠেলে দিতে পারেননি, একই কারণে আবার তাদেরকে এই দুর্ভিক্ষ পীড়িত একটা অঞ্চলে ঠেলে দেওয়া খুব কঠিন হবে। আর পাশাপাশি যদি আপনার রোহিঙ্গাদের পাশাপাশি সেখান থেকে যদি রাখাইন পপুলেশনও আসে, যেটা আপনার সংখ্যাটা আমরা সবাই করছি, আমরা মানবিকতার ক্ষেত্রে কিন্তু এই ডিসক্রিমিনেশনটা সম্ভব না যে শুধু আমরা রোহিঙ্গাদেরকে এখানে নেব, রাখাইনদেরকে রাখবো না। বাংলাদেশের জন্য এটা খুব বিপর্যয়কর একটা সিচুয়েশন হবে। সবচেয়ে ভালো বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে যে রাখাইনে যাতে কোনো দুর্ভিক্ষ মতো কোনো সিচুয়েশন না হয়, সেখানে যাতে কোনো মানবিক বিপর্যয় না ঘটে। সেখানে যে রিস্কগুলো হতে পারে সেই রিস্ক অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে বলছি। প্রথমত আমরা আমাদের এই মানবিক বিপর্যয়টা ঠেকানোর জন্য আমাদের একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। আমরা উপায়গুলো খুঁজবো। এই সিদ্ধান্তটা কি নিশ্চয়ই তাই, আমাদেরকে সম্ভাব্য সব ধরনের উপায়গুলোকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে, কারণ এটা একটা মানবিক বিষয়, আপনি এই মানবিক বিষয়টাকে আপনি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন এই মানবিক সহায়তাটা কিভাবে পৌঁছাবে সেটা নিয়ে আমরাই কেন, আর কোনো স্কোপ ছিল কিনা, জাতিসংঘ অন্য কোনো দেশের কথা ভেবেছে কিনা? এটা কি আমরা যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিতে হচ্ছে কিনা? আমরা মনে করি না যে এটা কাউকে খুশি করার কোনো বিষয় বা কাউকে রাগ করানোর কোনো বিষয়। আমাদের পুরো বিষয়টা হচ্ছে মায়ানমার আমাদের নিকটতম প্রতিবেশী, সেখানে একটা মানবিক বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে, সেটা জাতিসংঘ থেকে বলা হয়েছে। আমরা মনে করি এবং জাতিসংঘও মনে করে যে বাংলাদেশ হচ্ছে বেস্ট লোকেশনে আছে যারা এখানে খাদ্য সহায়তা পৌঁছাতে পারবে। এটা হচ্ছে একটা কনসিডারেশন। আমরা সেখানে যে কোনো মূল্যে আমরা মানবিক বিপর্যয়টা ঠেকাতে চাই, সেটা মানবিক কারণে এবং আমাদের স্বার্থের কারণে। আমাদের স্বার্থ হচ্ছে যে আমরা আর নতুন কোনো ইনফ্লাক্স এফোর্ড করতে পারবো না। এটা সরকার এটা করতে চায়, কিন্তু সরকার যখন আমি বলছি দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে আমরা মনে করি যে রাখাইনে যদি শান্তি এবং স্থিতিশীলতা আসে তাহলেই কেবল আমাদের ঘাড়ে যে রোহিঙ্গা সমস্যাটা চেপে বসেছে সেটা থেকে আমাদের পক্ষে মুক্তি পাওয়া সম্ভব। আমাদের সব ধরনের কূটনীতিক উদ্যোগও যদি সফল হয় তাতেও কোনো লাভ নেই যদি মায়ানমারে বা রাখাইনে যদি স্থিতিশীলতা না আসে, সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনোভাবেই বাংলাদেশ থেকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব না। সো রাখাইনে স্থিতিশীলতা এবং রাখাইনে একটা মানবিক বিপর্যয় যাতে না হয়, সেখানে যাতে স্বাভাবিক একটা পরিস্থিতি তো বিরাজ করে, সেটা এনশিওর করা অন্য অনেকের যেমন দায়িত্ব আছে তেমনি আমাদেরও দায়িত্ব আছে। আমরা আমাদের অবশ্যই, আপনি তো প্রশ্ন করবেন। একটু প্রশ্ন করি, আপনারা কিছুদিন আগে বলেছিলেন যে 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। না, আমরা সেটা বলিনি, আমরা আশা করেছি। আশা করা আর বলা দুইটার মধ্যে ভিন্নতা আছে। না, এটা খুব বোল্ডলি বলা হয়েছিল 1 বছরের মধ্যে পাঠানো হবে, আমরা খুব দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছিলাম। উনি আশা প্রকাশ করেছেন যে হয়তোবা এটাও কি সেই দৃঢ়ভাবে আশা? আশা তো আশা নিয়েই তো থাকতে হবে। মানবিক করিডোর দিলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। যে কোনো একটা কাজ যখন আপনি শুরু করবেন, শুরুতেই যদি আপনি নিরাশ হয়ে পড়েন তাহলে তো আর সেই কাজে গতি আসবে না। সরকার যখন একটি প্রত্যাশা ব্যক্ত করে তার মানে হচ্ছে সরকার যথেষ্ট কনফিডেন্ট হয়ে সেই প্রত্যাশাটা ব্যক্ত করে। কনফিডেন্ট কাজ তো করতে হবে, কনফিডেন্ট হয়ে। কনফিডেন্স যদি না থাকে তাহলে তো কাজ করাই কঠিন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শুধু কনফিডেন্সের উপর বেস করে করবেন নাকি আপনার রিয়েলিটির উপর বেস করে করতে হবে? কনফিডেন্সটা না থাকলে রিয়েলিটিটাও আসলে ঠিকমতো চেক করা যায় না। আপনার রোহিঙ্গাদের যে সিচুয়েশনটা পুরাটা একটা হোপলেস সিচুয়েশনে, এখানে এই 12 লক্ষ রোহিঙ্গা আছে। আপনি যদি মনে করেন যে এই সিচুয়েশনটা এভাবেই থাকবে, এটার কোনো সমাধান আমরা চাইবো না, কোনো পথ আমরা খুঁজে দেখব না, তাহলে আমি মনে করি যে এই সমস্যাটা আমাদের জন্য দিন দিন আরও বড় হবে। সো আমাদের সম্ভাব্য যা উপায় আছে এই সমস্যাটা সমাধানের জন্য সবগুলোই আমাদের
দেখা উচিত এবং চেষ্টা করা উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত। তবে এইটা করতে গিয়ে যদি আমরা একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। আমি আপনার সাথে একমত, বা জাহিদ ভাইয়ের সাথেও একমত, যে এই একটা সমস্যা সমাধান করতে গিয়ে আমরা যাতে নতুন করে আর কোনো সমস্যায় জড়িয়ে না যাই। তবে এই জন্যই সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে আপনাদেরকে, এখন যদি আমরা এই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যখন এগিয়ে যাব, তখন এটার সাথে আমাদের যারা যারা স্টেক হোল্ডার আছে, আমি মনে করি পলিটিক্যাল পার্টিস একটা স্টেক হোল্ডার, নাগরিকরা একটা স্টেক হোল্ডার। নীতিগত সিদ্ধান্ত আপনার কথা থেকে আমরা বুঝতে পারছি যে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং আপনি মনে করছেন এটা দেয়া উচিত। নীতিগত সিদ্ধান্তটা হচ্ছে মায়ানমারে সেখানে আমাদের মানবিক সাহায্য পৌঁছানো উচিত। কিভাবে করবেন সেটা, কিভাবে করবে সেই উপায়গুলো নিয়ে এখন আলোচনা হবে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আপনার আমাদের প্রয়োজনে আমাদের স্টেক হোল্ডারদের কাছে যাওয়া হবে, তারাও তাদের বক্তব্য দেবেন। সবার কথা নিয়েই আসলে একটা ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, টাইমলাইন বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। পরিষ্কার আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সরকার যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে এটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণের যে রাজনৈতিক ফ্র্যাঞ্চাইজ প্র্যাকটিস করার যে অভ্যাস, সেটি বাংলাদেশ ভুলে গিয়েছিল। মুক্তির লড়াইতে আমি যে সেনাবাহিনীকে দেখেছিলাম ৭১-এ, আমি সেই সেনাবাহিনীটাকে হাজার হাজার ওসমানীর মধ্য দিয়ে দেখতে চাই। জনগণের কাছে যান, জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো। 2014 থেকে 2024 10 বছরের মতো তাকে চলে যেতে হবে। ইউসিবি টাইমলাইন বাংলাদেশ দেখবেন শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায়। প্রিয় দর্শক, টাইমলাইন বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। পরিষ্কার আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সরকার যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে এটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণের যে রাজনৈতিক ফ্র্যাঞ্চাইজ প্র্যাকটিস করার যে অভ্যাস, সেটি বাংলাদেশ ভুলে গিয়েছিল। মুক্তির লড়াইতে আমি যে সেনাবাহিনীকে দেখেছিলাম ৭১-এ, আমি সেই সেনাবাহিনীটাকে হাজার হাজার ওসমানীর মধ্য দিয়ে দেখতে চাই। জনগণের কাছে যান, জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো। 2014 থেকে 2024 10 বছরের মতো তাকে চলে যেতে হবে। ইউসিবি টাইমলাইন বাংলাদেশ দেখবেন শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায়। প্রিয় দর্শক, টাইমলাইন বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। পরিষ্কার আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সরকার যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে এটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণের যে রাজনৈতিক ফ্র্যাঞ্চাইজ প্র্যাকটিস করার যে অভ্যাস, সেটি বাংলাদেশ ভুলে গিয়েছিল। মুক্তির লড়াইতে আমি যে সেনাবাহিনীকে দেখেছিলাম ৭১-এ, আমি সেই সেনাবাহিনীটাকে হাজার হাজার ওসমানীর মধ্য দিয়ে দেখতে চাই। জনগণের কাছে যান, জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো। 2014 থেকে 2024 10 বছরের মতো তাকে চলে যেতে হবে। ইউসিবি টাইমলাইন বাংলাদেশ দেখবেন শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায়। প্রিয় দর্শক, টাইমলাইন বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। পরিষ্কার আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সরকার যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে এটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণের যে রাজনৈতিক ফ্র্যাঞ্চাইজ প্র্যাকটিস করার যে অভ্যাস, সেটি বাংলাদেশ
ভুলে গিয়েছিল। মুক্তির লড়াইতে আমি যে সেনাবাহিনীকে দেখেছিলাম ৭১-এ, আমি সেই সেনাবাহিনীটাকে হাজার হাজার ওসমানীর মধ্য দিয়ে দেখতে চাই। জনগণের কাছে যান, জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো। 2014 থেকে 2024 10 বছরের মতো তাকে চলে যেতে হলো। ইউসিবি টাইমলাইন বাংলাদেশ দেখবেন শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায়। প্রিয় দর্শক, টাইমলাইন বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হয়। পরিষ্কার আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সরকার যদি সফলতা অর্জন করতে হয় তাহলে এটার প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণের যে রাজনৈতিক ফ্র্যাঞ্চাইজ প্র্যাকটিস করার যে অভ্যাস, সেটি বাংলাদেশ ভুলে গিয়েছিল। মুক্তির লড়াইতে আমি যে সেনাবাহিনীকে দেখেছিলাম ৭১-এ, আমি সেই সেনাবাহিনীটাকে হাজার হাজার ওসমানীর মধ্য দিয়ে দেখতে চাই। জনগণের কাছে যান, জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো। 2014 থেকে 2024 10 বছরের মতো তাকে চলে যেতে হলো। ইউসিবি টাইমলাইন বাংলাদেশ দেখবেন শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায়। প্রিয় দর্শক, টাইমলাইন বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ডক্টর জাহিদুর রহমান, আমি নিশ্চিত যে আপনার অনেক কথা জমে আছে বলার জন্য। আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে আপনি শুরু করার আগে, সেটা হচ্ছে যে প্রফেসর শাহাদুজ্জামান যেটা বলছিলেন যে সরকারকে এটার জন্য কৃতিত্ব দিতেই হয়, আপনি তো ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। আসলে কি সরকারকে কৃতিত্ব আমরা দেব কি না? আর এখানে তো মানবিক সহায়তার যে প্রসঙ্গটি আছে, আমাদের তো মানবিক সহায়তাও করা উচিত পার্শ্ববর্তী দেশ হিসেবে। একেবারে দায়িত্বটা উড়িয়েও দেওয়া যায় না। ধন্যবাদ। সব দিক নিয়েই আলোচনা করতে চাই। প্রথম কথাটা হচ্ছে প্রফেসর শাহিদুজ্জামানের তিনি যে পিকচারটা ড্র করার চেষ্টা করলেন, এটা যদি সঠিক হয়, আমরা প্রথম আমি তার বক্তব্যের মধ্যে এক জায়গায় একটু স্ববিরোধিতাও দেখছি। স্ববিরোধিতা কোথায়? এমন একটা পদক্ষেপ আমরা নিচ্ছি যেটা আমেরিকা এবং ইউএন সাপোর্ট করছে এবং এটা আমেরিকা সঠিক মনে করছে বলে আমরা করব। এর মধ্যে আমরা 3 ডিভিশন সোলজার যদি ওখানে রাখি, তার মানে আমরা, এবং ভাইয়া যেটা বলছেন যে আমরা আরাকান আর্মিকে আউটনাম্বার করতে চাই, 25,000 সোলজার, তাদের সংখ্যা যেহেতু কম, তার মানে আমরা রাখাইনে প্রয়োজনে সেই করিডোর বা আরও কিছু যদি আমরা করতে চাই, আমরা সেইভাবে প্রস্তুত থাকছি। আচ্ছা, যেই ইন্টারেস্টটা আমেরিকাকে সাপোর্ট করবে, এবং আমেরিকা এই অঞ্চলে আসার উদ্দেশ্যটা কি? আমেরিকা তার বার্মা অ্যাক্ট বা এই জান্তার বিরুদ্ধে তার লড়াই কেন শুরু করেছিল, কেন সাপোর্ট দিতে শুরু করেছিল যারা লড়াই করছে তাদেরকে, সবাইকে, সব বিরোধী গ্রুপকে। ইভেন ওই যে এনইউজি গভর্নমেন্ট যেটা হয়েছিল, সেটা ইউরোপের অনেক দেশ এটাকে স্বীকৃতিও দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে চায়নাকে কমব্যাট করা। সো আমেরিকা এখানে যাবতীয় স্টেপ নেবে চায়নাকে কমব্যাট করার জন্য। এবং এই রাখাইন অঞ্চলে আমেরিকার স্বার্থ হচ্ছে এটাকে কেন্দ্র করে চায়নার ডিপ সি পোর্ট, তার গ্যাস পাইপলাইন, তার ইকোনমিক জোন সবই আছে। সুতরাং আমেরিকার স্বার্থ হচ্ছে চায়নাকে এখানে ইন্টারাপ্ট করা। তাহলে বাংলাদেশ যদি আমেরিকার হয়ে সেখানে যায়, চোখ বন্ধ করে সেটা চায়নার স্বার্থের বিরুদ্ধে যাবে। কিন্তু এই সরকার তো চায়নার সাথে ভালো সম্পর্ক মেইনটেইন করছে। আমি সেই জায়গায় আসছি। তো এখন এখানে গেলে এটা চায়না পছন্দ করবে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চায়না এখানে খুবই ব্রিলিয়ান্ট একটা খেলা খেলেছে বলা যায়। তারা প্রথম থেকেই তো যেটা হয়েছে, তারা তাদের জান্তা সরকারের পক্ষে সবসময় ছিল। কিন্তু একটা ঘটনা হলো, যখন এই অঞ্চলে বিরোধীরা অনেক ভালো করতে শুরু করে, এই মুহূর্তে যে আরাকান আর্মি আছে, আরো 2টো গ্রুপ নিয়ে তাদের একটা 3 ব্রাদারহুড অ্যালায়েন্স আছে। সেই অ্যালায়েন্সটা 19 সালে তৈরি হলো, 23 সালের 27 অক্টোবর 1027 অপারেশনটার নাম ওরা এভাবে দিয়েছে, অপারেশন 1027, মানে 10 মাসের 27 তারিখ 23 সাল। এটা পুরো চায়না পেট্রোনাইজড। এবং ও যখন দেখলো যে এই অঞ্চলটা জান্তার হাতছাড়া হয়ে যেতে পারে, চায়না কিন্তু তখন আরাকান আর্মির সাথেও তার সম্পূর্ণ সিরিয়াস সম্পর্ক তৈরি করে ফেলেছে। ফলে এই আরাকান আর্মি বা বাংলাদেশ যদি আমেরিকার পেট্রোনাইজড কোনো পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ বাংলাদেশ সহ নেয়ার চেষ্টা করে, সেটা চায়নার স্বার্থের পক্ষে যায় না। তাতে যেটা দাঁড়াবে, এই যে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড সহ যা যা বললাম,
ধরুন বাংলাদেশের ভেতরে মানে তাতমা দাও তাদের মিলিটারি যদি এই রাখাইন পর্যন্ত এখন আসা কঠিন হয়, তারা তো এয়ার স্ট্রাইক করতে পারে। এবং বাংলাদেশের ভেতরে যদি একটা ম্যাসিভ এয়ার স্ট্রাইক হয়, আমাদের মতো একটা সার্বভৌম দেশের এটার বাইরে থাকা কিন্তু কঠিন হবে। এর আগে আমরা দীর্ঘদিন চুপচাপ ছিলাম, আমাদের এখানে মর্টার শেল এসে পড়েছে, ওদের ছোঁড়া গুলিতে আমাদের মানুষ মারা গেছে, মর্টার শেলে মানুষ মারা গেছে। শেখ হাসিনার সময়ের কথা বলছি। বাংলাদেশের এয়ার স্পেস আমি একবার গুনে দেখেছি 17 সালের রোহিঙ্গা ইনফ্লাক্সের পর থেকে মানে 30-35 বার আমাদের এয়ার স্পেস ওরা ভেঙেছে। আমাদের ওখানে ওদের হেলিকপ্টার, যেহেতু ওরা স্টেপ নিচ্ছে, গানশিপগুলো আবার ঘুরে এদিক দিয়ে বাংলাদেশে ঢুকে তারপর আবার ওইদিকে রিটার্ন করেছে। সো আমরা কিন্তু ওই জায়গায় যাব। এবং যদি বাংলাদেশ আমেরিকার হয়ে এরকম কিছু করে, জান্তার উপরে এখনও চায়না খুব সিরিয়াস প্রভাব আছে, তারা এখানে কিন্তু একটা অ্যাকশন নেওয়ানো আদৌ কোনো সমস্যার কিছু হবে বলে আমি মনে করি না। হিউম্যানিটেরিয়ান সাহায্যের কথা যেটা বলছেন, আমি খুব সহজে মনে করি সেটা হচ্ছে আপনার হিসাব করতে হবে। প্রথম কথাটা হচ্ছে এই মুহূর্তে গত 23 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত 1,30,000 রোহিঙ্গা আরও বাংলাদেশে এসছে। এই রোহিঙ্গারা কিন্তু কোনো রকমেই দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের জন্য আসেনি। এই জিনিসটা একটু বলে রাখা দরকার। রোহিঙ্গারা কিন্তু একটা ডিজাস্টারাস ভুল করেছে। আমি মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের কথা বলছি, যে 5 থেকে 6 লাখ আছে। শেষ মুহূর্তে আরাকান আর্মির সাথে যখন ফাইট হচ্ছে, জান্তা সরকার এদেরকে লোভ দেখিয়েছিল, তুমি যদি আমার হয়ে যুদ্ধ করো আরাকান আর্মির বিরুদ্ধে, তাহলে তোমাকে আমরা বৈধতা দেবো, যে বৈধতার জন্য তারা ফাইট করছে। তারপর যেটা হয়েছে, এরা এদের সাথে যুদ্ধ করলো শেষ মুহূর্তে এবং পরাজিত হলো। পরবর্তীতে আরাকান আর্মি এই রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছে এবং ওখানে একটা জেনোসাইডের ঝুঁকি আছে বলে বলা হচ্ছে। যে কেউ সার্চ করলে দেখবেন প্রচুর রোহিঙ্গা মারা পড়েছে, টর্চার্ড হয়েছে, এবং যে কারণে এখনো রোহিঙ্গা আসছে ওই কারণে আসলে। সুতরাং এটা আমরা মানবিক সহায়তা দিলেই সেটা হয়ে যাবে তা না। দ্বিতীয় কথাটা হচ্ছে, হ্যাঁ, যদি ওখানে দুর্ভিক্ষ পরিস্থিতি হয়, আমি একমত যে ওখানে রাখাইন যারা আছে, বুদ্ধিস্ট যারা আছে, তাদেরও এখানে চলে আসার একটা প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু আপনি আসলে তো ট্রেড অফ করেন, তাই না? আপনি আসলে ওজন দেন, ও এখানে আসাটাকে আমি কিভাবে নেব, আর আমি একটা পুরোদস্ত যুদ্ধের ঝুঁকির মধ্যে। এবং কোন সময় বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটা নিয়ে ডিবেট হতে পারে। এটা সত্য যে তাতমা দাও মানে মিয়ানমার সেনাবাহিনীর এই মুহূর্তে তারা দীর্ঘদিনের লড়াইয়ে জর্জরিত হয়ে আছে। বাংলাদেশের মিলিটারি টু সাম এক্সটেন্ট একটু ভালো অবস্থায় আমরা ধরতেও পারি, যদিও গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে কিন্তু আমরা একদম কাছাকাছি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে ইকোনমিক অবস্থা, একটা যুদ্ধর ব্যয় কিন্তু অকল্পনীয় খরচের একটা ব্যাপার, একটা যুদ্ধ। সুতরাং সেই যুদ্ধ করে, এবং এটা যদি একটা খুবই মানে বর্ডার রিলেটেড যুদ্ধ হয়, ম্যাসিভ যুদ্ধের কথা বলছি না, সেটাও আমরা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে আসলে পারি না। বলা হতে পারে এখন আমেরিকা যদি এটার পার্ট হয়, আমেরিকা সাহায্য করবে। তারপরও আমি সেই কথাটা বলতে চাই যে এটার মধ্য দিয়ে আমরা যদি ঢুকে যাই, বাংলাদেশের সামনে একটা সেই অর্থে নির্বাচিত সরকার নেই। আমাদের এই সরকারের ম্যান্ডেট আছে কিন্তু নির্বাচিত না, যে সরকারটা ইভেন ডিসেম্বরের মধ্যেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টার কথা যদি সঠিক হয়, তাহলে 8 মাসের মধ্যেই নির্বাচন হতে পারে যদি লিস্ট সংস্কার হয়। তো সেই সরকার এই ধরনের একটা ব্যাপারে জড়ানো, এবং যেখানে একটা মানুষের নির্বাচিত সরকার নাই, এই রিস্কগুলো নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখন নেই। আর আমি সৌভাগ্যের ব্যাপারে বলতে চাই, আমেরিকা তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশের ওপর দিয়ে চাপিয়ে যদি করতে চায়, অনেক দেশ রাজি হবে না। এই যে আমরা অনেকে রাজি হতে চাইছি না, এটাকে আমি সৌভাগ্য মনে করি না। একটা এক্সাম্পল দেওয়া দরকার। ধরুন চায়না বাংলাদেশে মোংলা পোর্টে ইনভেস্ট করবে, সরকার বিরাট গলা চড়িয়ে বলছে আমরা মোংলা পোর্টে ইনভেস্টমেন্ট পাচ্ছি। হাস্যকর কথা, কারণ হচ্ছে মোংলা পোর্টের ইনভেস্টমেন্ট একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। চায়না তার যে পোর্টগুলোকে কানেক্ট করছে, স্ট্রিং অফ পার্টস, যত পোর্টে সম্ভব সে যেতে চায়। সে তিস্তার জন্য টাকার বস্তা নিয়ে কিন্তু বসে থাকবে, কারণ এটা তার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। সো ওটা করা মানে আমাদের ক্রেডিট না, রাদার আমরা তাদেরকে একটা ল্যাভারেজ দিচ্ছি। আমেরিকার হয়ে যদি এই কাজটা আমরা করতে রাজি হয়ে থাকি, সৌভাগ্য না, আমরা আমেরিকাকে ল্যাভারেজ দিচ্ছি, এবং এটা আমাদের বিরাট বড় ঝুঁকির বিনিময় বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রফেসর সৌদি যেমন আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার ওপিনিয়নের সাথে অনেক জায়গায় ডিফার করছেন ডক্টর সাইদুর রহমান, আপনার যদি সেখানে কিছু অ্যাড করা থাকে আপনি নিশ্চয়ই অ্যাড করবেন। তো আমি একটু জানতে চাইছি যে এরকম একটা সিদ্ধান্তের আগে আপনার কি মনে হয় না যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বসা উচিত ছিল, বা বিশ্লেষকদের সাথে যারা আপনারা যারা আছেন তাদের সাথে বসার মতো এখনো এই পরিস্থিতি হয়নি। রাজনৈতিক দলগুলো টোটালি পোলারাইজড। জামাত এক কথা বলে, জামাত তো এখনই স্বপ্ন দেখা শুরু করছে যে আরাকাইনে মুসলিম আরাকান হবে, এই ধরনের কথা বলে। সে কোন বিদেশি দলের সাথে বলছে, উইচ ইজ রিডিকুলাস। এই ধরনের কথা, এটার সাথে আপনি কি কথা বলবেন? ফখরুল ইসলাম আলমগীর বলে যে এটা নাকি গাদা হয়ে যাবে, গাদায় হয়ে যাবে। ইটস রিডিকুলাস, হাউ ক্যান ইউ সে সাচ এ থিং? মানে কতখানি মূর্খতা থাকতে পারে, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিজ পলিটিক্যাল পজিশন, যে এই সিকিউরিটি
স্টাডি সম্পর্কে কিন্তু কতখানি- সিকিউরিটি রিস্ক তো আমরা যেটা শুনলাম ডক্টর দেখেন, জাহিদুর রহমানের কাছ থেকে, সেই রিস্কটা তো আছে। চীন কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না যে চীন উইল হ্যাভ এনি এক্সট্রা। আমি যেটা বলছি, চীনের মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্যাবিলিটি, আরাকান অঞ্চলের স্ট্যাবিলিটি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে কি উদ্দেশ্য আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ওই রিসোর্সগুলার শেয়ার বসানো। বে অফ বেঙ্গলের ওই অঞ্চলে যেসব রিসোর্সেসগুলো হয়েছে সেখানে চীনের একচ্ছত্র অধিকার ও ওনারশিপ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো অ্যাকসেপ্ট করবে না। এই প্ল্যানটা তার ওই যখন নিয়েছিল ওই যে কার্টারের জবিগনিয়া ব্রিজিনস্কি, ডক্টর জবিগনিয়া ব্রিজিনস্কি কার্টারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ওই সময় ব্রিজিনস্কি এই লেখা লিখছে। আরাকান তার কাছে সে টার্মটা ইউজ করছিল শ্যাটার বেল্ট, মানে যেখানে পৃথিবীর তৃতীয় বিশ্বের অঞ্চলগুলায় যেগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অথচ তার যথেষ্ট অর্থনৈতিক প্রফিটেবিলিটি রয়েছে। তার মধ্যে 1 নম্বর ছিল এই আরাকান। আচ্ছা, অনেক পুরানো। আরেকটি প্রসঙ্গ এখানে এসেছে, আমাদের যেহেতু সময় কম সেজন্য আমি একটু সংক্ষিপ্ত করতে বলবো। সেটা হচ্ছে যে আমাদের আর্মির কি ধরনের ক্যাপাবিলিটি আছে, আপনি কি মনে আরেকটা করেন? কথা বলি, যেটা বললো যে আর্মির ক্যাপাবিলিটির কথা, এটা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না। আমেরিকা এই যে সিলকাপটি না কি সিলকপটুল, ওই যে যেখানে বেস করবে, শোনা গিয়েছে, নামটা আমি ঠিক বলতে পারি না, যে এইখানে আরও বড় সমর্থন আমরা পাবো পাকিস্তান থেকে, টার্কি থেকে। এই দুইটা দেশ, টার্কি স্পেশালি, কিন্তু বাংলাদেশকে পুরোপুরি সমর্থন দিবে, যেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিশ্চয়তার সাথে। আরেকটা কথা কিন্তু জাহেদ মেনশন করে নাই, আমিও বলতে ভুলে গেছি, যে সেটা হচ্ছে যে এখন সেকেন্ড জেনারেশন রোহিঙ্গা, যারা যে প্রজন্ম জন্ম নিয়েছে, তারা কিন্তু তাদের ওই কৃতদাস মনোবৃত্তি নাই। তাদের পূর্বপুরুষরা যেভাবে ফকিরের মতো, ভিক্ষুকের মতো হাত জোর করতে করতে আসছে, এই প্রজন্মের রোহিঙ্গারা কিন্তু সুঠাম দলে দলে যাচ্ছে রোহিঙ্গা আর্মিতে যোগ দিতে। এই প্রথমবারের মতো রোহিঙ্গা আর্মি বলতে শুরু করছে নেতৃত্ব, যে আমরা যুদ্ধ করে আমার দেশ স্বাধীন করব। তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যেটা বাংলাদেশ মোটেও পছন্দ করে আমাদের না। একেবারেই সময় শেষ হয়ে এখন এসেছে। ধরেন যদি রোহিঙ্গা ফোর্স 50,000 গ্যাদার করে, তাহলে দে উইল সার্ভ অ্যাজ এ বাফার। আমরা আরাকান আর্মির সাথে বর্ডার চাই না। আরাকান আর্মি ইজ ডেঞ্জারাস অ্যাজ এ নেইবার। মাঝখানে যদি রোহিঙ্গা আর্মি বাফার হিসাবে থাকে, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বড় নিরাপত্তা অ্যাডভান্টেজ হবে। আপনি এটা মনে করছেন। আচ্ছা, আমি আজাদ মজুমদার, আপনার কাছে দুটি প্রশ্ন করতে চাই। একটি হচ্ছে যে এরকম আপনার শুনেছেন রিস্কের যে ব্যাপারগুলো আছে, সেই রিস্কের জায়গাগুলো আপনাদের অ্যানালিসিস আপনারা করেছেন কিনা, যে কী কী রিস্ক, এবং সেই রিস্কগুলো যদি আপনি আপনার মুখ থেকে আমাদেরকে বলেন, তাহলে আমরা একটু নোট ডাউন করতে চাই আর কি, যে আপনি কি রিস্ক দেখছেন আসলে এই সিদ্ধান্তটা মানবিক করিডোর দেবার আগে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার পুরো কাজটাই করছে শান্তির কথা মাথায় রেখে, যুদ্ধের কথা এখনও মাথায় রাখেনি। আমরা সর্বোচ্চ শান্তি বজায় রেখে কিভাবে শান্তিপূর্ণ অবস্থায় এই সমস্যাটা সমাধান করা যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি ঝুঁকি থাকে, তাহলে ঝুঁকির কথা ওনারা আলোচনা করেছেন। ওনারা যেগুলো, আপনাদের কাছে কি ধরনের রিসার্চ আছে যে ঝুঁকি কি কি হতে পারে, যদি এরকম পরিস্থিতি উদ্ভব হয়, তাহলে ওনারা যে ঝুঁকিগুলোর কথা বলেছেন সেই ঝুঁকিগুলো তো থাকবেই। কিন্তু আমরা মনে করি না যে পরিস্থিতিটা সেদিকে যাবে, যেদিকে যাওয়ার আশঙ্কাটা করছেন। পরিস্থিতিটা যদি সেদিকে যদি না যায়, তাহলে তো আর ঝুঁকির আলোচনাটা। আপনারা তো আশা থেকে বলছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নিরাশ হতে হচ্ছে। সেরকম যদি হয়ে যায়, তাহলে আপনারা সেই জায়গায় নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা এগুলা সবকিছুই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন। আচ্ছা, তাহলে ইতিবাচক সিদ্ধান্ত যখন, নীতিগত সিদ্ধান্ত যখন নিয়েছেন পররাষ্ট্র দপ্তর, তখন নিশ্চয়ই এরকম একটা অ্যানালিসিস তাদের কাছে আছে, যেহেতু নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। সেটা কি আপনার কাছে আছে? আপনার কাছে এই তথ্যটা আছে যে ঝুঁকি কি কি আপনারা দেখছেন? আমরা মনে করি যে সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি। সেই ঝুঁকিটাই হলো এই মুহূর্তে বড় ঝুঁকি। আমাদের সার্বভৌমত্বের জায়গায় কোনো ঝুঁকি আছে কিনা? ক্ষুধার চেয়ে বড় ফাইট আর কিছু নাই। এবং আমাদের পাশের রাজ্যে যদি আপনার দুর্ভিক্ষ হয়, তাহলে তার যে স্পিল ওভার এফেক্ট বাংলাদেশে আসবে, সেটাও আমাদের জন্য অনেক বড় ঝুঁকি। আমরা মনে করি যে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই ঝুঁকিটাকে মিটিগেট করা। ওকে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে টেনশন এখন যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে বলতে শুনেছি যে এরকম আহ্বান আসলে বাংলাদেশ অভিভাবকের দায়িত্ব পালন করবে ইন্ডিয়া পাকিস্তানের দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে। আপনি কি মনে করেন সেটা আদৌ পসিবল? আমরা একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় শান্তির সপক্ষে কাজ করছি।
আমাদের আপনি জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে 10টা অন্তত মিশন আছে যেখানে আমাদের সেনাবাহিনী কাজ করছে শান্তির মিশনে। তো যখন শান্তির প্রয়োজনীয়তা দেখা দেবে আমাদের কাছে যদি শান্তির যে কোনো উদ্যোগে যদি যোগদানের যদি আহ্বান থাকে, সেটা যে দেশেরই হোক, আমরা শান্তির সপক্ষে আমাদের যেই আপনি কি মনে করছেন যে ইন্ডিয়ার সাথে বর্তমান সরকারের সম্পর্ক সেই লেভেলে আছে যে আপনারা আসলে এটা সেখানে তো মিটিগেট করতে বিষয়টা পারবেন এই সংকটটা? ইন্ডিয়ার সাথে না বা পাকিস্তানের সাথে, আমি কোনো একটা নির্দিষ্ট দেশের কথা বলছি না। না, আমি নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করেছিলাম আসলে। আমাদের তো এখানে আমি নির্দিষ্ট একটা দেশের সাথে তো শান্তি আলোচনা হবে না। যদি এখানে শান্তিরই প্রসঙ্গ আসে, আপনি যদি বলেন যুদ্ধ, তাহলে যুদ্ধতে অনেকগুলো পক্ষ থাকে। না, যখন ইন্ডিয়া পাকিস্তানের টেনশন নিয়ে কথা হয় তখন তো এই দুটো দেশের সাথে আপনি কথা ডায়ালগে আপনাকে যেতে তো হবে। দুটো দেশের সাথে কথা বলতে হবে, আপনি শুধু টেনে ইন্ডিয়ার দিকে আনছেন কেন? না, কারণ ইন্ডিয়া পাকিস্তানের নিয়েই তো আমি কথা বলছি, সেক্ষেত্রে আপনি পাকিস্তানের সাথেও কথা বলতে হবে, ইন্ডিয়ার সাথেও কথা বলতে হবে। যদি আমাদের ইন্ডিয়া তো আমাদের কোনো এনিমি রাষ্ট্র না, ইন্ডিয়া তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ইন্ডিয়ার সাথে তো আমাদের ডিপ্লোমেসি চলছে, নানা ক্ষেত্রে নানা ফিল্ডে চলছে। যদি ইন্ডিয়ার সাথে যদি আমাদের কথা বলার প্রয়োজন হয়, অবশ্যই কথা বলবো। ইন্ডিয়া শুনবে কি শুনবে না সেটা তো একান্ত তাদের সিদ্ধান্ত, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কথা বলতে তো কোনো অসুবিধা নেই। আর তাছাড়া বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের কথা বলা আর অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে আমাদের অভিভাবকত্ব সেটা একটা বড় টার্ম। অভিভাবকত্ব বিশ্বের অনেক জায়গায় অনেক দেশ চেষ্টা করেও তারা অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হতে পারেনি। বাংলাদেশের প্রয়োজন হচ্ছে এটা একেবারে নেসেসিটিটা এই কারণে, আপনার ইন্ডিয়া পাকিস্তান যদি কোনো সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশ অবশ্যই এফেক্টেড হবে, নানাভাবে এফেক্টেড হবে। আপনি শুধু ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তার জন্য করতে পারলে নিশ্চয়ই সেটা অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। এটা খুবই আমি ভালো সেটাই একটা বলছি ব্যাপার, যে কিন্তু প্রশ্নটা আপনার হচ্ছে যে আসলে করা সম্ভব হবে কিনা। ইন্ডিয়া পাকিস্তানে যদি আমাদের যদি মধ্যপ্রাচ্যে যদি কোনো সংঘাত হয়, আপনি দেখেছেন যে তার একটা ইফেক্ট এসে বাংলাদেশের জনজীবনে পড়ে। ইউক্রেন যুদ্ধের একটা ইফেক্ট বাংলাদেশে পড়ে। তো ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যায়, তার তো একটা অবশ্যম্ভাবী এফেক্ট আমাদের এখানে পড়বে। আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে, মানুষের আমাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। তো যখন আমরা ঝুঁকিতে পড়বো বা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি হবে, আমাদের দিক থেকে তো কিছু উদ্যোগ অবশ্যই নিতে হবে। সাকসেসফুল হোক আর না হোক, আমরা হাত পা গুটিয়ে তো বসে থাকা সম্ভব না। একদম ক্লিয়ার। একদমই সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি, সেটা হচ্ছে যে দীপ্ত টিভির নিউজ বন্ধ হওয়ার বিষয়ে আপনি একটু যদি বলবেন যে সরকারের এখানে কোনো ভূমিকা আছে কিনা। চ্যানেলের নিউজটা বন্ধ হয়ে গেল, অনেকেই তো এটা মনে করছে যে সরকারের এক ধরনের এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে। সরকার কাউকে কোনো কিছু বন্ধ করতে বলেনি এবং সরকারের দিক থেকে আহ্বান থাকবে যে আপনারা আপনাদের স্বাভাবিক কার্যক্রম আপনারা চালু রাখুন। যদি সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন, তাহলে সরকারের কাছে যদি সহযোগিতা চান, সরকার সেই সহযোগিতাটা করতে পারে। তাহলে আপনি এখান থেকে আমাদের অনুষ্ঠান থেকে তাদেরকে আহ্বান জানাচ্ছেন তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। তারা না, আমরা বাংলাদেশের সব গণমাধ্যমকে আহ্বান জানাই যে আপনারা আপনাদের স্বাভাবিক সাংবাদিকতাটা চালু রাখুন, সাংবাদিকতা করুন, কারণ আমাদের দেশে ভালো সাংবাদিকতা আমাদের দেশের মানুষের জন্যই জরুরি। অশেষ ধন্যবাদ আপনাকে আজাদ মজুমদার। ডক্টর জাহিদুর রহমান, শেষ মন্তব্য আপনার কাছে শুনতে চাই। আপনি ওভারঅল অনেক বিষয়ে কথা হয়েছে, যদি আপনার কিছুখানে অ্যাড করার থাকে। কেন সরকার এই ধরনের একটা পরিস্থিতিতে যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। একটা যুদ্ধ সবসময়, একটা কনফ্লিক্ট সবসময় রাষ্ট্রের স্বার্থে হয় না, অনেক সময় সেটা ব্যক্তি স্বার্থে হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, মামলা হয়েছিল এবং ওদের শুধুমাত্র প্রাইম মিনিস্টার থাকলে তিনি এটা থেকে মুক্ত থাকতে পারেন। বলা হয় তিনি গাজার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন মূলত এই কারণে, যতদিন তিনি প্রাইম মিনিস্টার থাকতে পারেন তিনি এটা থেকে বেঁচে থাকতে পারবেন। অনেক কিছু আছে, তার পক্ষে সমর্থন আনার ব্যাপার তো আছে, তার সাথে এটাও খুব জরুরি। সো ব্যক্তি স্বার্থে অনেক সময় হিস্ট্রিতে অনেক যুদ্ধ হয়েছে। আমি মনে করি যে ভদ্রলোকের নাম প্রফেসর শহীদুজ্জামান বললেন, আমি মনে করি তিনি বরং বাংলাদেশকে একটা ভুল জায়গায়, ভুল পথে নিয়ে যাচ্ছেন। ডক্টর খলিলের কথা বলছি, এবং এই আলাপ আমাদের আছে। একটা কেওস যদি তৈরি হয়ে যায়, there are some non-elected people, আমি ডক্টর ইউনূসের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করছি না, আমি ওনার সদিচ্ছা আছে বলে মনে করি, কিন্তু সরকারের একটা অংশ আমি বিশ্বাস করি তারা তাদের ক্ষমতায় থাকাটাকে এক্সটেন্ড করতে চান। এবং এনারা কেউ দেশেও ছিলেন না ইনফ্যাক্ট, তাই না? ডক্টর খলিল তো দেশে ছিলেন না। আমরা বাংলাদেশ এতই খারাপ দেশ যেটা বাসযোগ্য নয় এরকম জায়গা ছিল, তারপর আসলেন এবং তারা এখন মনে করছেন এখানে এই ক্ষমতার কেন্দ্রে থাকা। আমি ওনাকে এটার পার্টটা বলছি না, কিন্তু একটা অংশের মধ্যে এই আলাপ আছে। বাইরে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার এই সরকারের 5 বছর ক্ষমতায় থাকা জরুরি বলে বলছেন, হালকা ঢঙে উপদেষ্টারা বলছেন, একজন উপদেষ্টা এই সরকারকে নির্বাচিত বলছেন। সরকার যদি কাউকে যোগ্য মনে করে তাকে তো ইনভাইট করতেই পারে সহযোগিতার জন্য, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে বললাম, আমাদের যেহেতু একটা কনটেক্সট আছে, এই কনটেক্সটে যদি ধরুন বাংলাদেশের একটা সীমান্ত সংঘর্ষই শুরু হলো কিছুদিনের মধ্যে,
শেষ করে এবং দিতে সেটা হবে। চলতে থাকলো, আপনি দেখবেন নির্বাচন আর হচ্ছে না, ডিসেম্বরে জুনেও হচ্ছে না। সো আমরা একটু এটা যদি অতি সতর্কতাও কেউ মনে করেন, আমি এই অতি সতর্কতাটা রাখতে চাই, কারণ এটাকে আমরা ওইটাই বলবো। লাস্ট কথাটা আশা হচ্ছে করি এইরকম একটা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নেওয়া কোনোভাবে উচিতই নয়। আচ্ছা, আমরাও আশা করব যে সরকার সতর্কভাবে সিদ্ধান্ত নেবে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি।